গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন দিন, আরও একটা নতুন সকালকে সঙ্গে করে তোমাদের কাছে চলে এসেছি। তো নমস্কার বন্ধুরা, আমি মৌমিতার লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে কিন্তু মেঘলা ওয়েদার না, আমি আজকে অনেকটাই সকালবেলা উঠেছি। প্রায় 5:20 থেকে কি 5:30 মতো বাজে। মানে রাস্তার আলো দেখতেই পাচ্ছ এখনও জ্বলছে, আর চতুর্দিক কিন্তু এখনও অনেকটাই নিস্তব্ধ। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই বাসনগুলো ধোয়া মাজা করতে করতে দিনের আলো বেশ ভালোই ফুটে উঠেছে। কারণ ওই যে আমার তো একটা বাজে অভ্যেস, যেটা আমি নিজেই সবসময় স্বীকার করি, রাতের বেলা একদম বাসন মেজে ঘুমোতে ইচ্ছা করে না। সারা দিনের ক্লান্তি যেন রাত হতে না হতেই চোখের মধ্যে এসে ঢুলে পড়ে। তো যাই হোক, সকালবেলা উঠে বাসন কোজন মেজে ঘষে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে মেয়ের ভাতটা বসে আমি আমার অন্যান্য কাজ করতে চলে গেছে, আর মেয়ে মুখ টুক ধুয়ে এইদিকে চলে এসেছে ওর সবথেকে প্রধান কাজটা করতে। সকালবেলা খালি পেটে 1 গ্লাস উষ্ণ গরম জল, আর কিছু উপাদান আছে যেগুলো খালি পেটে এই কিছুদিন ধরে ওকে খাওয়াচ্ছি। তো এর কি উপকার হয় না হয় সেটা আগে দেখিনি, তারপরেই তোমাদেরকে জানাবো। এর আগেও অন্যান্য জিনিস খেত কিংবা খায়, এটা নতুন করে যুক্ত করেছি। যদি এর ফল হাতে নাতে পাই তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো ও সেটাই করছে। আর এমনিতে ও আমার সত্যি বাধ্য মেয়ে, ওকে তেতো বলো মিষ্টি বলো যাই বলো ওর ভালো হবে এটা বলে যদি ওকে দেওয়া হয় তাহলে কিন্তু ও সেটা খেয়েও নেয় বা করেও ফেলে। তো যাই হোক, ওইদিকে তো ও খেয়ে দিয়ে ও স্নান করতে চলে গেল, আর এইদিকে আমি ওর টিফিনটা রেডি করে নিচ্ছি। আজকে করব হচ্ছে আলু মেথি। আলুর তরকারির মধ্যে খানিকটা মেথি শাক অ্যাড করেছি, যেটা খেতে খুব সুন্দর লাগে। তো এখন মেয়েকে দিয়ে বাড়ি চলে এসে অনেকটাই কাজ হয়ে গেছে। এই সিনটা ক্যাপচার করতে চাইছিলাম কিন্তু হলো না। ওখানে অনেক চড়াই পাখি এসেছিলো, এসে ওখানে খাচ্ছিল, মানে একটা ধানের ছড়া ওখানে রাখা ছিল, সেই জন্য ওখানে এসে চড়াই পাখিগুলো না খাচ্ছিল। তো সেটাকেই ক্যাপচার করতে গেছিলাম, কিন্তু আমি যতক্ষণে গেছিলাম ততক্ষণে তারা ফুরুত। তো যাই হোক, ওই কাজগুলো করে চলে এলাম এই দিকে, এই জায়গাটা একটু ক্লিন করতে। আসলে কি বলো তো, সেই তো পুজোর সময় মানে চতুর্দিক পরিষ্কার করেছি, ডিপ ক্লিন করেছি, সেইভাবে আর এই কদিনের মধ্যে ধরা হয়নি। তো ভাবলাম না, আবার আস্তে আস্তে একটু এই দিক ওদিক করে পরিষ্কার করি, তা না হলে না অনেক ধুলো জমেছে। আর এখন তো শীতকাল, চতুর্দিক থেকে তো ধুলো সমস্ত ঘরের মধ্যে এসে জমবে। তো সেই জন্যই এই ব্যবস্থা। আর মাসে অন্তত 1 থেকে 2 বার ডিপ ক্লিন না হোক, আলগা আলগা করে ওপর থেকে ডাস্টিং করাই যেতে পারে। তাহলে ঘর দুয়ারও পরিষ্কার থাকবে, সেটা মন ও স্বাস্থ্যের পক্ষে উপকার। এইখানে এসির যে সুইচ বোর্ডটা আছে সেটাকে একটু মুছে নিচ্ছি। ওই যে নেল রিমুভারের যে টিস্যুগুলো আছে না, সেটা দিয়ে করছি। এগুলো দিয়ে সুইচ বোর্ডগুলো মুছলে বেশ ভালোই পরিষ্কার হয়। তারপরে এই কাচটা তারটা আগে ভালো করে ধুলোটা ঝেড়ে নিয়েছি, তারপরে কলিন দিয়ে ভালো করে মুছে তারপরেই এখানে যে সমস্ত শোপিস গাছ রাখা ছিল সেগুলোকে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আমি মাঝে সাঝেই মানে 2-1 মাসের মধ্যেই কখনো এই কর্নার কখনো ওই কর্নার এইভাবে পরিষ্কার করতেই থাকি। তাহলে কী হয় বলো তো, ঘরটা অনেকটাই ক্লিন দেখায়। আর তার থেকে বড় কথা, নিজেকে ব্যস্ত রাখলে নিজের মনটা সব থেকে ভালো থাকবে। অন্তত কুবুদ্ধি কুচিন্তাভাবনা নিজের মনে আসবে না। আমি সবসময় নিজের মনটাকে চিন্তাভাবনায় ব্যস্ত রাখি, এটাই যে আমি কি করে আমার ঘরটাকে গোছাবো, আমি কি করে আমার মেয়ের ভালোটা চিন্তা করব, আমি কি করে ওর জীবনের সামনের দিনগুলো ভালো হবে সেটা ভাববো, আমি কি করে আমার কর্তামশাইয়ের পাশে একটু দাঁড়াতে পারবো, সেটাই সবসময় চেষ্টা করি। যদিও বা কর্তামশাইয়ের পাশে সেরকমভাবে কোনো দিনই দাঁড়াতে পারিনি, মানেটা হচ্ছে আর্থিকভাবে আমি কোনো দিনই কর্তামশাইকে সেইভাবে কোনো সময়ই হেল্প করতে পারিনি। আর জানি না সামনের দিনে কি হবে না হবে। সেই যে 2006 সালে নিজেরা এক হয়েছিলাম, নিজেরা মানে দুটো হাত এক হয়ে 4টে হাত হয়েছিল, তারপর থেকে কিন্তু সেই মানুষটা নিজের কষ্টে নিজের পায়ে আজ এই পর্যন্ত পৌঁছেছে। তো সেইখানে ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি, ভগবান যেন সেই শক্তি যোগায়, তাকে সেই আশীর্বাদ করে, সে যেন সামনের দিনগুলো আরও অনেক অনেক উন্নতির পথে এগিয়ে যেতে পারে। যে কোনো সমস্যার মুখোমুখি হয়েও তাকে ভেঙে পড়তে দিইনি, তাকে সব সময় মনে সান্ত্বনা দিয়ে, তার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়ে তাকে সব সময় হেল্প করে গেছি, এতটুকু বলতেই পারি। এছাড়া তাকে আর জীবনে কোনো কিছু দিয়েই সাহায্য করতে পারিনি। তো সেই একটা বড় স্বপ্ন আছে জীবনে, যে তার জন্য কিছু করব আমি, হয়তো কিছু করলে তাকে খুশি করতে পারবো। কারণ তার খুশি হওয়ার জায়গাটা না অনেক ছোট, আর অনেকটাই এখনও পর্যন্ত খালি হয়ে রয়েছে। তো সেই জায়গাগুলো পূর্ণ করতে চাই। বেশি ভালো লাগার দিন কিছু কিছু সীমিত কটা দিন থাকে না, তো সেরকমই একটা ব্যাপার। যখন আমি কর্তামশাইয়ের জীবনে এসেছিলাম, মানে যেদিন আমাদের বিয়েটা হয়েছিল সেদিনটা ছিল আমার জীবনের অন্যতম একটা দিন। আর হচ্ছে যেদিন আমি মা হয়েছিলাম সেদিনটা ছিল পৃথিবীর সবথেকে অন্যতম দিন আমার জীবনের। আর আরেকটা দিনের অপেক্ষা রয়েছে, যেদিন আমি কর্তামশাইয়ের জন্য কিছু করতে পারবো, সেই দিনটাও হবে আমার কাছে জীবনের সবথেকে বড় পাওয়ার একটা দিন।
তো জানি না সামনের দিনে কি হবে কি না হবে, সবই ওই যে বলে না ভবিতব্য, কি হবে কি না হবে কিছুই জানা নেই। তবে হ্যাঁ, আমি কিছু করতে পারি আর না পারি, আমার মেয়েকে সবসময় আমি বলি, বড় হয়ে আর যাই করো না কেন আমার জন্য কিছু করতে হবে না, তোমার পাপার জন্য পারলে এমন কিছু করো যেটা পেয়ে সে তার নিজের না পাওয়ার সমস্ত দুঃখ, সমস্ত খারাপ লাগাগুলোকে ভুলে যাবে, তার মধ্যে দিয়েই সে তার সারা জীবনের পাওয়ার আনন্দটা খুঁজে পাবে। তো চলো, অনেক কিছু মনের ভাবনা তোমাদেরকে বলে দিলাম, তার সাথে এই যে আমার অনেকটা কাজ হয়ে গেছে। আজকে ভেবেছিলাম এই ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব, প্রায় ডিপ ক্লিনিংই বলতে পারো। তো সেটাই করে নিচ্ছি। এই কুশন কভারগুলো সেই পুজোর সময় পেতেছিলাম, তো তারপর থেকে আর এগুলোকে তোলা হয়নি, যেহেতু ঘরে মানে এই ঘরটা যেহেতু খুব একটা ইউজ হয় না, তো সেই জন্যই। আর এই বিছানা চাদরটাও প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেছে পাতা রয়েছে, তো আজকে এই বিছানা চাদরটাও তুলে দেবো। কি বলো তো, এক চাদর যদি 2-3 সপ্তাহ পাতা থাকে না, নোংরা হয়নি, যেহেতু এই ঘরে কেউ বসা টসা হয়নি, নোংরা হয়নি, মানে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব লাগে, বসতে গেলে মনে হয় কেমন একটা লাগে আর কি। তো সেই জন্যই আজকে ভাবলাম চলো চাদরটাও একবারে চেঞ্জ করে দিই, সমস্ত ঘর ভালো করে ঝুল টুল ঝেড়ে কুশন কাভার টাভার চেঞ্জ করে মানে একদম পরিষ্কার করে দিয়েছি, বলতে পারো একটু মেকওভারও হয়ে গেছে আমার এই রুমটা। কিন্তু কি হয়েছে জানো, কাজ করতে করতে তোমাদের যে ঘরের একটা ফাইনাল লুক দেখাবো সেইটার ভিডিওটা নিতেই আমি ভুলে গেছি। একটা দিন চলে যাওয়ার পরে যখন আমি এডিট করতে বসেছি, তখন গিয়ে আমার মনে পড়েছে যা ওই ভিডিওটাই তো তোলা হয়নি। তো কী করবো, যাক পরে কোনো সময় দেখিয়ে দেবো। আর এই যে দেখো, এবার চলে এসেছি এই যে মেয়ের এই বইয়ের জায়গাটাকেও পরিষ্কার করতে। এই যে বইয়ের সেলফটা আছে, এটা আমি কখনো পরিষ্কার করি না, এটা ওকে দিয়েই করাই। আর ও যে মানে যে জিনিসগুলো অর্গানাইজ করে রেখেছে যে বক্সগুলোতে, সেইটাও আমি করি না, ওকে দিয়েই করাই। কিন্তু এই যে তাকটা আছে, এই তাকের বড় বড় জিনিসগুলো আমি একটু সরিয়ে মুছে টুছে দিই, মানে কাচের তো তাকগুলো ভয় লাগে বেকায়দা যদি পড়ে ভেঙে টেঙে যায়, ও মানে লেগে টেগে যায়, তো সেই জন্য আমি এইটুকু জায়গা আমি পরিষ্কার করে দিই। তা না হলে বইয়ের এরিয়াটা আমি সব সময় ওকে দিয়েই করানোর চেষ্টা করে থাকি। আর এই যে এগুলো হচ্ছে আমার মেয়ের সংরক্ষিত ডায়েরি। এই মানে কত যে ছোটোবেলা থেকে সেই ডায়েরিগুলো লিখছে, তোমাদেরকে কি বলবো, এখানে অনেকগুলো ডায়েরি রয়েছে। এই যে টেবিলের ওপর দেখতে পাচ্ছ আমি রাখলাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্তগুলো কিন্তু ডায়েরি রয়েছে, আর অল্প কটা বই রয়েছে। মানে কি বলো তো, আমি ওকে অনেক ছোট থেকে ডায়েরি লেখা শিখিয়েছি। সেই ক্ষেত্রে আমার একটা কি ভালো উপকার হয়েছিল বলো তো, ও নিজে থেকেই না আস্তে আস্তে বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করা শিখে গেছিলো। তো এই জিনিসটা আমার কাছে একটা বড় পাওনা ছিল। মানে আমি যেহেতু বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছি, তো আমার একটা ভয় থাকতো যে আমার মেয়েকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, সেখানে ও কি পারবে ইংলিশে নিজের মনের ভাবটাকে প্রকাশ করতে, ও কি পারবে নিজের মতো করে কোনো কিছু লিখতে। যেমন আমরা ইতিহাস বলো, ভূগোল বলো, নিজের মতো করে খানিকটা লিখে ফেলতে পারি, লিটারেচার বলো, কিন্তু সেই লেখাটাই কি ও ইংলিশে লিখতে পারবে, এইটা আমার একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু যখন থেকে আমি ওকে ডায়েরিটা লিখতে শেখাই না, তারপর থেকে দেখলাম জিনিসগুলো আস্তে আস্তে অনেকটাই ঠিক হয়ে গেল। আগে ভাঙাচোরা মানে ওয়ার্ডে থাকতো, সেন্টেন্সের এদিক ওদিক হতো, কিন্তু যত সময় যেতে থাকলো সেই জিনিসগুলো আস্তে আস্তে অনেকটাই উন্নতির পথে চলতে লাগলো। তারপরে দেখলাম বেশ ভালোই ও এখন নিজের মতো করে অনেক কিছুই লিখতে পারে। তোমাদেরকে তো এর আগেও বলেছি, ও নিজের মতো করে একটু কবিতা লিখতে পারে, মাঝে মাঝে গল্প লেখে, এরকমভাবে অনেক কিছু লেখে, প্লাস ওর নিজের যে ডায়েরি লেখা বলো সেটা তো লেখেই। তো এইটা একটা আমার কাছে বড় পাওনা বলতে পারো। তো যাই হোক, ওইদিকে কাজকর্মগুলো সেরে দেখো চলে এসেছি এখানে রান্নাঘরে। মা একটু ডাল দিয়ে গেছিলো, সেই ডালটাকে একটু বেটে দিচ্ছি, খানিকটা মা নিয়ে যাবে আর খানিকটা আমিও রাখবো, বড়া করব। তো সংসারের বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে না মনটা একটু কোথাও যেন খারাপ হয়ে রয়েছে। কি বলো তো, আমরা তো এই ওয়াইটিতে এসে একটা পরিবারের মতো একে অপরের সাথে মিশে রয়েছি। হয়তো পার্সোনালি আমরা কাউকে চিনি না, জানি না, হয়তো তাদেরকে বুঝিও না, কিন্তু কারো কিছু হয়েছে শুনলে কিংবা কোনো একটা খারাপ কথা শুনলে তখন নিজের খারাপ লাগে যে এই তো এই মানুষটাকে এইরকম দেখলাম, এ কি এরকম হতে পারে, এই তো তাকে ওই রকম দেখলাম ভিডিও, কি সে কি এটা বলতে পারে। এই প্রশ্নটা কিন্তু নিজের মনেই জানি কোথা থেকে যেন এই প্রশ্নটা চলে আসে। কিন্তু দেখো, আমরা তো কাউকে পার্সোনালি চিনি না, তাই না? তো চলো বন্ধুরা, মোটামুটি ওই দিকের কাজকর্ম সব সেরে নিয়েছি, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে অনেকটা কাজ আমার হয়ে গেছে, ভাত বসিয়ে আর কি ওইদিকে সমস্ত ঝাড়াঝাড়ি করছিলাম। তো ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর ওই যে মা ডাল দিয়েছে দেখলে, ডাল বেটেছি। আর এখানে না সব রকম সবজি কেটে নিয়েছি। সব রকম বলতে অনেক সবজি আছে, কি আছে বলো তো আমি বলছি। বিনস, গাজর, টমেটো, ফুলকপি, কুমড়ো, একটা ছোট্ট আলু, শিম, আর ব্যাস এই কটা রয়েছে। এগুলো দিয়ে আজকে একটা মিক্স ডাল বানাবো, আর তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি মাঝে মাঝে এরকম সব রকম মানে শীতকালে বিশেষ করে সব রকম সবজি পাওয়া যায়, আর সেটা দিয়ে এরকমভাবে ডাল করে থাকি।
তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। চলো, তো চলো ডালটা কিভাবে করছি বলে দিই। তেলের মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। যদি হিং থেকে থাকে তোমরা হিং দিও, আমার হিং ছিল না বলে দিতে পারিনি। তার মধ্যে যত রকমের সবজি আছে সেই সমস্ত সবজি আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপরে যখন একটু ভাজা ভাজা মানে আসবে তখন তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, আর একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো আর হলুদ, এই দিয়ে ভালো করে নাড়বো। আর টমেটোটাও কিন্তু আমি যখন সবজি দিচ্ছি তার খানিকক্ষণ পরেই দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম বলে শেষের দিকে দিতে হলো। তাই তখনই একটু নুন দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে একটু ঢেকে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি মজে যায়। তো যাই হোক, তরকারিটা আমার অনেকটাই ভালোভাবে মজে এসেছে। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা এখানে মুগ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু মুগ ডালটা ভাজিনি, মানে কাঁচা মুগ ডালই এখানে দিয়েছি বলতে পারো। আর এই ডালটা আমি মুসুরির ডাল দিয়েও করে থাকি, মুগ ডাল দিয়েও করে থাকি, আবার মুসুরি মুগ দুটোকে মিশিয়েও করে থাকি। তো দেখো ডাল আমার হয়ে গেছে। এখন নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দিয়ে দেওয়াতে এর গন্ধটা একটু দারুণ বেরোবে আর খেতে বেশ ভালোই লাগবে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3টে, মেয়েকে স্কুলের ওখান থেকে পড়তে দিতে গেলাম, পড়ে টড়ে বাড়ি আসলাম। আর বাড়ি এসে দেখলাম যে কেউ একজন এসেছিল, সে আমার জন্য এইটা রেখে গেছে। তো চলো দেখি, তোমাদের সাথে সাথে আমিও খুলে দেখি যে এতে কী আছে। তো এতে আছে হচ্ছে একটা সেলিব্রেশন, এটা আমার জন্মদিন উপলক্ষে। আর যে দিয়ে গেছে সে রিসেন্টলি কাশ্মীর ঘুরে এসছে, তো সেই কাশ্মীর ঘোরার গিফট, দেখতেই পাচ্ছ সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে মাতা বৈষ্ণব দেবীর প্রসাদ। তো তাকে তো অনেক অনেক থ্যাংক ইউ। যাক, মা তালে চেয়েছে যে আমার বাড়ি পর্যন্ত প্রসাদ পৌঁছাক, মার আশীর্বাদ আমার পর্যন্ত পৌঁছাক, তো সেই জন্য এসছে। এখানে আর কিছু বলতে পারছি না, আমি শুধু একটাই কথা, থ্যাংক ইউ। এর থেকে বেশি কিছু বলতে পারছি না। এই যে দেখো না, আমরা স্মরণিকা আপুকে পার্সোনালি চিনতাম না, কিন্তু আজকে যখন স্মরণিকা আপুর সাথে যেটা ঘটেছে সেটা যখন একে একে আমাদের পরিবারের সদস্যদের কানে পৌঁছাচ্ছে, তখন কিন্তু আমরা তার জন্য অন্তর থেকে মানে ব্যতিব্যস্ত হয়ে উঠছি। কিন্তু আমাদের কিন্তু কিছু করণীয় নেই। তার দুঃখটা আমরা হয়তো কোথা দিয়েও কোনোভাবেই কম করতে পারবো না। সেই জানে তার সাথে কি হয়েছে না হয়েছে, তার জীবনের কত বড় ক্ষতি হয়েছে। সুতরাং সেই জায়গাটা আমরা কিন্তু কেউই তাকে পূর্ণ করতে পারবো না। শুধু ভগবানের কাছে দূর থেকে দাঁড়িয়ে একটাই কামনা করতে পারি, সামনের দিনগুলোতে যেন ভগবান তাকে সেই শক্তি যোগায়, যাতে সামনের দিনগুলো সে সুস্থভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি। সত্যি ঘটনাটা সত্যিই খুব মর্মান্তিক। আমরা মাত্র তাদেরকে শুধু এই ভিডিওর মাধ্যমেই দেখেছি, চিনেছি, তারপরেও যেন কোথাও একটা খুব খারাপ লাগছে। তো তাহলে ভাবো, যাদেরকে আমরা সামনাসামনি চিনি, যাদেরকে আমরা যাদের সাথে কথা বলি, ওঠা বসা থাকে, তাদের জীবনের কিছু হলে কিংবা তাদের সাথে কিছু হলে মনের ভিতরটা কতটা খারাপ লাগে, কতটা খালি লাগে। তো চলো সন্ধেটা দিয়ে নিই। সন্ধেটা দেওয়া কমপ্লিট হলে তারপরে একটুখানি গিয়ে মেয়ের সাথে একটু আড্ডা দেবো। আর কি বলবো, মেয়ে পড়ে টরে বাড়ি এসছে আর কি। তো এই যে দুয়ারে ধূপটা দেখিয়ে দিচ্ছি, এরপর সারা বাড়িতে এই ধূপটা দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি তোমাদের সামনে যেই বক্তব্যগুলো নিয়ে আসি, এগুলো কিন্তু সম্পূর্ণই আমার নিজের কথা, আমার নিজের ভালো লাগা খারাপ লাগার মধ্যে দিয়ে যে অভিজ্ঞতাগুলো আমি অর্জন করি, সেখান থেকেই আমি তোমাদের সামনে বিভিন্ন ভালো মন্দ কথাগুলোকে তুলে ধরি। আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে তো তার জন্য সরি, মনে নেবে না। কারণ আমি মন থেকে কাউকে উদ্দেশ্য করে কিংবা কাউকে মিন করে কোনো কথা বলি না। আমি যতটুকু বলছি সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত দিক দিয়ে, ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগার মধ্যে দিয়েই যে অনুভূতিটা আছে, সেখান থেকেই আমি আমার সমস্ত কথাবার্তাগুলো বলি। তো চলো, সন্ধ্যা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার মেয়ের কীর্তি দেখো, সেই যে কালকে চিপসটা দেখেছো সেটা তো খাওয়া হয়নি, এই যে এইবার দেখো শান্তি করে নিয়ে বসেছে। আগের দিনের মুখটা তোমাদের মনে আছে কি, কেমনভাবে চিপসটা আমাকে দিয়ে গেল, আর এখন দেখো, এখন যে কোনো টেনশন নেই। আর চিপসের সাথে দেখো মেয়োনিজ নিয়ে বসেছে। এমন করে তোমাদের বাড়ির বাচ্চারা কি কেউ খেয়ে থাকে? যদি খায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাকে তোমরা যখন ভালো বলো, তার থেকেও বেশি ভালো লাগে কখন জানো, যখন তোমরা আমার মেয়েকে আদর করে দুটো কথা বলো, মেয়েকে ভালো লাগার জন্য দুটো কথা বলো। তো সেই সময়টা কিন্তু আমার খুব ভালো লাগে।
তো যাই হোক, আজকের পর্ব এতটুকুই। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।